সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। পশ্চিমবঙ্গে মোতায়েন হচ্ছে রাফায়েল যুদ্ধবিমানের দ্বিতীয় স্কোয়াড্রন। আফগানিস্তানে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি মার্কিন সেনা। তথ্য গোপনের অভিযোগে মমতা ব্যানার্জির প্রার্থিতা বাতিলের দাবি। সমকামিতা পাপ, আশীর্বাদ দেবেন না খ্রিস্টান চার্চ। ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করলেন আব্বাস। এবং যৌন নির্যাতনের বিচার চেয়ে অস্ট্রেলিয়ার রাস্তায় লাখো মানুষ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পশ্চিমবঙ্গে মোতায়েন হচ্ছে রাফায়েল যুদ্ধবিমানের দ্বিতীয় স্কোয়াড্রন। ভারতের পশ্চিমবঙ্গে আগামী মাসেই মোতায়েন হচ্ছে ফরাসি জঙ্গি বিমান রাফায়েলের দ্বিতীয় স্কোয়াড্রন। রাজ্যের হাসিমারা বিমান ঘাঁটিতে এগুলো মোতায়েন করা হবে। ভারতের বিমান বাহিনীর বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা পিটিআই এসব তথ্য জানিয়েছে। এপ্রিলের মাঝামাঝি সময়েই রাফায়েলের দ্বিতীয় স্কোয়াড্রন পশ্চিমবঙ্গে অবস্থান নেবে। 2016 সালে 59,000 কোটি রুপিতে 36টি রাফায়েল জঙ্গি বিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি করে ভারত। এই পর্যন্ত 11টি জঙ্গি বিমান ভারতের কাছে হস্তান্তর করেছে ফ্রান্স। এখন পর্যন্ত 3 দফায় ভারতে রাফায়েল এসেছে। শেষবার অর্থাৎ তৃতীয় দফায় ভারতে রাফায়েল এসেছে 27 জানুয়ারি। এর আগে 2020 সালের 29 জুলাই সর্বপ্রথম রাফায়েল হাতে পায় ভারত। এরপর 10 সেপ্টেম্বর সেগুলো বিমান বাহিনীতে যুক্ত হয়। দ্বিতীয় দফায় ওই বছরেরই 4 নভেম্বর ভারতের হাতে আসে 4টি রাফায়েল যুদ্ধবিমানের কিছু বিশেষ বৈশিষ্ট্য হলো, একবার জ্বালানি ভরা হলে এটি 10 ঘন্টা একটানা আকাশে উড়তে পারে। এছাড়া উড়তে উড়তেও জ্বালানি ভরতে পারে এই যুদ্ধবিমান। রাফায়েলে সর্বাধিক গতি ঘন্টায় 2130 কিলোমিটার। আফগানিস্তানে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি মার্কিন সেনা। মার্কিন কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তানে যত সেনা আছে বলে জানানো হয়েছে, প্রকৃতপক্ষে দেশটিতে তার চেয়ে আরও বেশি মার্কিন সেনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যখন দাবি করছে তালেবানের সঙ্গে চুক্তির আওতায় তারা আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পথ অনুসরণ অব্যাহত রাখবে, তখন এই তথ্য বের হলো। আমেরিকা, ইউরোপ ও আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আফগানিস্তানে মোতায়েন থাকা মার্কিন সেনা সংখ্যা প্রকৃতপক্ষে 3,500, কিন্তু পেন্টাগন দাবি করছে আফগানিস্তানে 2,500 সেনা মোতায়েন করা আছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন যে সেনা সংখ্যার কথা বলছে তা আসলে সঠিক সংখ্যা নয়। এতে আরও বলা হয়েছে, মার্কিন সেনা সংখ্যা 3,500, এর সঙ্গে রয়েছে ন্যাটো জোটের আরও প্রায় 7,500 সেনা। ন্যাটো জোটের এসব সেনা মার্কিন রসদের উপর নির্ভরশীল এবং তাদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করে মার্কিন সেনারা। গত বছরের ফেব্রুয়ারি মাসে কাতারের রাজধানী দোহায় মার্কিন সরকার ও তালেবানের মধ্যে যে কথিত শান্তি চুক্তি হয়, তার আওতায় চলতি বছরের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার কথা। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবেন কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। তথ্য গোপনের অভিযোগে মমতার প্রার্থিতা বাতিলের দাবি। ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে মেদিনীপুরের নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ছিল মনোনয়ন পরীক্ষার চূড়ান্ত সময়সীমার শেষ দিন। এদিন সব কিছু যাচাই বাছাই শেষে তার মনোনয়ন গ্রহণ করেছে নির্বাচন কমিশন। তার আগে মমতার বিরুদ্ধে হলফনামায় ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ তুলে মনোনয়ন বাতিলের দাবি জানায় বিজেপি। সোমবার এ নিয়ে কমিশনের কাছে অভিযোগ নিয়ে যান নন্দীগ্রামে তৃণমূল নেত্রীর প্রতিদ্বন্দ্বী ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট মেঘনাথ পাল এবং দলটির আইনজীবী পরিষদের সদস্যরা। বিজেপির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় তার মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া হলফনামায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নিজের সম্পর্কে ভুল ও মিথ্যা তথ্য দিয়েছেন। সেখানে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই বলে উল্লেখ করা হয়েছে,
কিন্তু বাস্তবে হলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 6টি ফৌজদারি মামলা আছে, কিন্তু তিনি সেই তথ্য হলফনামায় উল্লেখ করেননি। অবশ্য বিজেপির অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন এবং নন্দীগ্রামের হয়ে লড়াইয়ের জন্য মমতার মনোনয়ন গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপি যেহেতু অভিযোগ দায়ের করেছে তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে নোটিশ দেয়া হবে, তখনই এর উচিত জবাব দেবেন নেত্রী। তাছাড়া কে কোথায় মামলা দায়ের করলো সে সম্পর্কে তো আমাদের কাছে তথ্য নেই, হলফনামায় উল্লেখ করব কিভাবে? তিনি দাবি করেন ভোটে বিশাল ব্যবধানে পরাজিত হয়ে জামানত হারাতে পারেন শুভেন্দু। সেই শঙ্কা থেকেই তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ আনছেন। এদিকে কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, অভিযোগে যে 6টি মামলার কথা বলা হয়েছে তার মধ্যে একটি সিবিআইয়ের দায়ের করা। সেটিতে অভিযুক্ত ব্যক্তির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী নয়, বরং এক সরকারি কর্মকর্তার স্ত্রী, যা নিয়ে উল্টো কটাক্ষের মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিস্থিতি এখন উত্তপ্ত হয়ে উঠেছে। ক্ষমতার লড়াইয়ে থাকা প্রধান দুই দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির কথার লড়াইয়ে একে অপরকে বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ। আগামী 1 এপ্রিল বর্তমান মুখ্যমন্ত্রীর আসন নন্দীগ্রামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সমকামিতা পাপ, আশীর্বাদ দেবে না খ্রিস্টান চার্চ। খ্রিস্টান চার্চ সমকামী ইউনিয়নগুলোকে আশীর্বাদ করবে না বলে জানিয়েছে ভ্যাটিকান। সোমবার খ্রিস্টানদের শীর্ষ ধর্মীয় যাজক পোপ ফ্রান্সিস অনুমোদিত এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়েছে। এ খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। বিবৃতিতে সমকামিতাকে পাপ বলে অভিহিত করা হয়েছে এবং এটিকে ব্যক্তিগত পছন্দ বলেও মন্তব্য করা হয়। সেখানে বলা হয়েছে, ঈশ্বরের পরিকল্পনাকে উদ্দেশ্যমূলক আদেশ হিসেবে চিহ্নিত করা যায় না। CNN জানিয়েছে, চার্চের এই অবস্থান বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক লক্ষ সমকামী যুগলদের হতাশ করেছে। ভ্যাটিকানের শীর্ষ তত্ত্বীয় কার্যালয়ের বিশ্বাস মতবাদের জন্য গঠিত কমিটির সদস্যরা বিবৃতিতে বলেন, সমকামী ইউনিয়নগুলোকে আশীর্বাদের জন্য লাইসেন্স হিসেবে বিবেচনা করা হবে না, কারণ ঈশ্বর পাপাচারকে কখনোই আশীর্বাদ করেন না। চার্চের ভেতর এবং বাইরে সমকামী লোকদের সর্বদা স্বাগত জানিয়ে আসা ধর্মীয় যাজক পোপ ফ্রান্সিস এই বিবৃতিকে অনুমোদন দিয়েছেন। এই সিদ্ধান্ত খ্রিস্টানদের জন্য একটি বড় ধাক্কা, বিশেষ করে যারা আশা নিয়ে বসেছিলেন যে ভ্যাটিকান সমকামিতার ব্যাপারে তাদের নীতিকে আধুনিক করবে। অথচ পশ্চিম ইউরোপ সহ বিশ্বের অনেক দেশেই সমকামী বিবাহকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর আগে গত বছর এক ডকুমেন্টারি ভিডিওতে দেয়া সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিসের কথা শুনে মনে হয়েছিল তিনি সমকামী যুগলদের ইউনিয়ন আইনের পক্ষে ছিলেন। তখন তিনি বলেছিলেন, ঈশ্বরের সন্তান হিসেবে সমকামী মানুষদের নিজ পরিবারে থাকার অধিকার রয়েছে, কেউই তাদেরকে পরিবার থেকে বের করতে পারবে না। এখন আমরা তাদের জন্য একটি সিভিল ইউনিয়ন আইন তৈরি করতে পারি, এর মধ্য দিয়ে তারা বৈধতা পাবে। ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করলেন আব্বাস। দীর্ঘ 15 বছর পর ফিলিস্তিনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্প্রতি সেই নির্বাচন পেছানোর জন্য অনুরোধ জানিয়েছিল ইসরায়েল, তবে তাদের এই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু। স্থানীয় আলম রেডিওকে দেয়া সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও সিনিয়র নেতা মৌসা আবু মারজুক বলেন, আসন্ন নির্বাচন স্থগিত করার ব্যাপারে ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আমরা যে কোনো নির্বাচন পেছানোর বিরোধিতা করি। আনাদোলু এজেন্সি জানিয়েছে, এ দাবির পক্ষে ইসরায়েল বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। অবশ্য আব্বাস ফাতাহ বিভক্তির মধ্য দিয়ে নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ফিলিস্তিনি এই নেতা। এর আগে গত সপ্তাহে ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের ভাগ্নে নাসের আল কুদওয়াকে বরখাস্ত করেছে ফাতাহ। তার বিরুদ্ধে অভিযোগ,
আসন্ন নির্বাচনে পৃথকভাবে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। এদিকে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো সোমবার মিশরের রাজধানী কায়রোতে নির্বাচন সংক্রান্ত বিশেষ বৈঠকে অংশ নেবে বলে জানা গেছে। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট আব্বাস একটি ফরমান জারি করেন। সেই অনুযায়ী আগামী 22 মে আইনসভা নির্বাচন, 31 জুলাই প্রেসিডেন্ট নির্বাচন এবং 31 আগস্ট জাতীয় কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটিতে 2006 সালে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে সময় বিপুল ভোটে জয়লাভ করে হামাস। যৌন নির্যাতনের বিচার চেয়ে অস্ট্রেলিয়ার রাস্তায় লাখো মানুষ। যৌন নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল অস্ট্রেলিয়া। সোমবার অস্ট্রেলিয়ার রাজপথে লাখো মানুষের ঢল নামে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে। নারীদের শক্তির জানান দেন তারা। সম্প্রতি অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল ও সরকারের কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয় দেশজুড়ে। প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন দেশটির লাখ লাখ নারী। আন্দোলনকারীরা বলছেন, যৌন নির্যাতন রোধে যথেষ্ট ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে সরকার। বিবিসি অনলাইন জানায়, 1988 সালের একটি ধর্ষণের ঘটনায় অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পোর্টারের নাম উঠে আসে, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেন। আরেকটি ঘটনাও প্রকাশ্যে আসে। সাবেক রাজনৈতিক পরামর্শক ব্রিটনি হিগিন্স অভিযোগ করেন, 2019 সালে সহকর্মীর হাতে এক মন্ত্রীর অফিসে তিনি ধর্ষণের শিকার হন, যা নাগরিকদের বিক্ষুব্ধ করে তোলে। আন্দোলনকারীদের মতে, যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে সরকারের যা পদক্ষেপ নিয়েছে তা যথেষ্ট নয়। সোমবার সংসদ ভবনের বাইরে বিক্ষোভে যোগ দেন ব্রিটনি হিগিন্স। তার বক্তব্য, অস্ট্রেলিয়ার নারীরা দেখছেন যৌন সহিংসতার ঘটনাগুলো কিভাবে সামাজিকভাবে মেনে নেওয়া হচ্ছে। নিজের অভিজ্ঞতা বর্ণনা করে জানান, সংসদে যদি এই ঘটনা ঘটে তাহলে এমন কিছু যে কোনো জায়গায় ঘটতে পারে। মার্চ ফোর্স জাস্টিস নামে সংগঠিত এই বিক্ষোভে সারা দেশের 40টি নগরের অধিবাসীরা যোগ দিয়েছে। এর মধ্যে আছে ক্যানবেরা, সিডনি ও মেলবোর্নের মতো বড় শহরগুলো। সংগঠকদের অনুমান, এই যাবৎকালের অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় নারী আন্দোলনের ঘটনা এটি। এদিকে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করার আহ্বান প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। রবিবার সংসদ ভবনে বিক্ষোভকারীদের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানালেও তা নাকচ করে দেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের দাবি, প্রধানমন্ত্রী ও নারী বিষয়ক মন্ত্রীকে তাদের র্যালিতে এসে বিষয়টি নিয়ে কথা বলতে হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।